আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মধ্যপ্রাচ্যে ঢুকলো মার্কিন রণতরী, ইরান ও হিজবুল্লাহের পাল্টা যুদ্ধের হুঁশিয়ারি। চাঁদাবাজির প্রতিবাদ করায় সাংবাদিকদের ওপর হামলা, আহত 12। দক্ষিণ কোরিয়ার পণ্যের শুল্ক বাড়িয়ে 25% করার ঘোষণা ট্রাম্পের। সর্বশেষ জানাবো সাদ্দামকে প্যারোল না দেয়ায় 39 নাগরিকের নিন্দা। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে ঢুকলো মার্কিন রণতরী, ইরান ও হিজবুল্লাহের পাল্টা যুদ্ধের হুঁশিয়ারি। ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং তার সহায়ক যুদ্ধ জাহাজগুলো মধ্যপ্রাচ্যের জলসীমায় পৌঁছেছে। সোমবার 26শে জানুয়ারি মার্কিন সেন্ট্রাল কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় এই মোতায়েনের খবর নিশ্চিত করেছে। সেন্টকম জানিয়েছে, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতেই এই নৌবহরটি বর্তমানে মধ্যপ্রাচ্য অবস্থান করছে। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর সম্ভাব্য হামলার ইঙ্গিত দিয়ে একটি বিশাল নৌবহর পাঠানোর যে ঘোষণা দিয়েছিলেন, এই মোতায়েন মূলত তারই অংশ। এর ফলে ওই অঞ্চলে মার্কিন সামরিক শক্তি নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে, যা একটি বড় ধরনের সশস্ত্র সংঘাতের আশঙ্কা তৈরি করেছে। মার্কিন এই সামরিক শক্তি বৃদ্ধির প্রতিক্রিয়ায় ইরান কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছে, তারা যে কোনো ধরনের মার্কিন আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সোমবার এক বিবৃতিতে বলেন, এ ধরনের রণতরী মোতায়েন করে ইরানি জাতিকে রক্ষা করার দৃঢ় সংকল্প থেকে তেহরানকে বিচ্যুত করা যাবে না। তেহরানের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, যে কোনো হামলাকে তারা সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করবে এবং এর প্রতিক্রিয়া হবে অনুতাপ উদ্রেককারী। গত বছর ইরানের পারমাণবিক কর্মসূচিতে মার্কিন হামলার প্রেক্ষাপটে তৈরি হওয়া রেষারেষি এবং সাম্প্রতিক অভ্যন্তরীণ বিক্ষোভ দমনে তেহরানের ভূমিকার জের ধরে দুই দেশের মধ্যে এই যুদ্ধংদেহী পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহের প্রধান নাইম কাশেম এক টেলিভিশনের ভাষণে জানিয়েছেন, তেহরানের ওপর যে কোনো হামলা হিজবুল্লাহের ওপর হামলা হিসেবেই গণ্য হবে। তিনি সতর্ক করে দিয়ে বলেন যে, ইরানের ওপর নতুন কোনো যুদ্ধ শুরু হলে তা পুরো অঞ্চলকে জ্বালিয়ে দেবে এবং এই লড়াইয়ে হিজবুল্লাহ কখনোই নিরপেক্ষ থাকবে না। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তারা তাদের আকাশসীমা, ভূখণ্ড বা জলসীমা ইরানের বিরুদ্ধে কোনো প্রতিকূল সামরিক কর্মকাণ্ডের জন্য ব্যবহার করতে দেবে না। উল্লেখ্য যে, আবুধাবির দক্ষিণে অবস্থিত আল ধাফরা বিমান ঘাঁটিটি মার্কিন বিমান বাহিনীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র হওয়া সত্ত্বেও আমিরাতের এই অবস্থান কূটনৈতিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ। চাঁদাবাজির প্রতিবাদ করায় সাংবাদিকদের ওপর হামলা, আহত 12। নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে সন্ত্রাসী হামলায় অন্তত 12 জন সাংবাদিক আহত হয়েছেন। আহতদের মধ্যে 6 জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। এই ঘটনায় পুলিশ 2 জনকে গ্রেফতার করেছে। সোমবার সন্ধ্যায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ফ্যামিলি ডে অনুষ্ঠান শেষে বাসযোগে ঢাকায় ফেরার পথে হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে সাংবাদিকদের বহনকারী বাসটি সাময়িকভাবে রাস্তার পাশে পার্কিং করা হলে স্থানীয় একদল সন্ত্রাসী পিকনিকে ব্যবহৃত বাস প্রতি 600 টাকা করে চাঁদা দাবি করে। সাংবাদিকরা এতে আপত্তি জানালে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে সংঘর্ষের সৃষ্টি হয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর হামলা চালায়। হামলায় সাংবাদিক সাখাওয়াত কায়সার, এস.এম. ফয়েজ, শহীদুল ইসলাম, শাহেদ মহসিন কবির সহ একাধিক সাংবাদিক এবং ক্র্যাবের স্টাফ লাল আহত হন। গুরুতর আহতদের দ্রুত নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল ফারুক জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে 2 জনকে আটক করে থানায় নিয়ে যায়। হামলার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ক্র্যাবের কার্যনির্বাহী কমিটি। সংগঠনটির সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম বাদশা এক যুক্ত বিবৃতিতে ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। একই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে মাধবদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার পণ্যের শুল্ক বাড়িয়ে 25% করার ঘোষণা ট্রাম্পের। দক্ষিণ কোরিয়ার পণ্যের উপর বিদ্যমান শুল্ক হার 15% থেকে বাড়িয়ে 25% করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির শর্ত যথাযথভাবে বাস্তবায়ন না করার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প এ ঘোষণা দেন। তিনি লেখেন, যেহেতু দক্ষিণ কোরিয়ার আইনসভা আমাদের ঐতিহাসিক বাণিজ্য চুক্তি কার্যকর করেনি, যা তাদের অধিকার, তাই আমি দক্ষিণ কোরিয়ার গাড়ি, কাঠ, ওষুধ পণ্য সহ অন্যান্য পণ্যের উপর পাল্টা শুল্ক 15% থেকে বাড়িয়ে 25% করছি। তবে এই শুল্ক বৃদ্ধি ইতোমধ্যে কার্যকর হচ্ছে কিনা তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি জানতে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করে মার্কিন সংবাদ মাধ্যম CNN।
তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া বিদেশি পণ্যের অন্যতম প্রধান উৎস দেশ দক্ষিণ কোরিয়া। মার্কিন বাণিজ্য দপ্তরের তথ্য অনুযায়ী 2024 সালে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে প্রায় $132 বিলিয়ন পণ্যের রপ্তানি করেছে। দক্ষিণ কোরিয়া থেকে যুক্তরাষ্ট্রে মূলত গাড়ির যন্ত্রাংশ, সেমিকন্ডাক্টর ও বিভিন্ন ইলেকট্রনিক পণ্য আমদানি করা হয়। শুল্ক হার বাড়লে এসব পণ্যের দাম যুক্তরাষ্ট্রের বাজারে আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর আগে গত বছরের জুলাইয়ে ট্রাম্প দক্ষিণ কোরিয়ার সঙ্গে একটি বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছিলেন। এই চুক্তির ফলে দক্ষিণ কোরিয়ার পণ্যের উপর মার্কিন শুল্ক হার 10% থেকে 25% বাড়ানো ঠেকানো সম্ভব হয়েছিল। চুক্তিতে আমদানি করা গাড়িসহ কয়েকটি পণ্য অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধার কথাও উল্লেখ ছিল। এদিকে দক্ষিণ কোরিয়া বা অন্য কোনো দেশ থেকে আমদানি হওয়া সব পণ্যের ওপর একযোগে শুল্ক বাড়ানোর ক্ষেত্রে ট্রাম্পের ক্ষমতা যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে চলমান একটি গুরুত্বপূর্ণ মামলার রায়ের কারণে সীমিত হতে পারে। ওই মামলায় নির্ধারণ করা হবে নির্দিষ্ট কোনো দেশের সব পণ্যের উপর ব্যাপক শুল্ক আরোপের আইনগত ক্ষমতা ট্রাম্পের ছিল কিনা। যদি আদালত বর্তমান প্রশাসনের বিপক্ষে রায় দেন, তাহলে ট্রাম্প তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট দেশগুলোর পণ্যের শুল্ক হার পরিবর্তন করতে পারবেন না। সাদ্দামকে প্যারোল না দেয়ায় 39 নাগরিকের নিন্দা। স্ত্রীর সন্তানের মৃত্যুর পরও কারাবন্দী ছাত্রলীগ নেতা জুয়েল হোসেন সাদ্দামকে প্যারোলে মুক্তি না দেওয়ার কথা তুলে ধরে নিন্দা জানিয়েছেন দেশের 39 নাগরিক। সোমবার এক বিবৃতিতে তারা বলেছেন, আমলাতন্ত্রের এই অমানবিক, অবিবেচক ও নিষ্ঠুর আচরণের জন্য আমরা ধিক্কার জানাই। বিচার প্রক্রিয়ার নামে এ ধরনের অবহেলা বা প্রতিহিংসামূলক ও অমানবিক আচরণের দায় অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এড়াতে পারেন না। বিবৃতিতে বলা হয়, সাদ্দাম কোনো ফাঁসির আসামি ছিলেন না যে তাকে প্যারোলে মুক্তি দিলে অনেক ভয়ের কারণ হতে পারে। যদি তাও হতো, তবু নিকটাত্মীয় মারা গেলে তার শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্যারোলে মুক্তি প্রদান আইন স্বীকৃত। আর এই ব্যাপারে সাদ্দামের রাজনৈতিক মতামত বা তার কোনো অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা আছে কি না নাই তা আমাদের কাছে নিতান্তই অপ্রাসঙ্গিক। বিবৃতিদাতাদের মধ্যে অ্যাডভোকেট সুলতানা কামাল, শিরিন পারভিন হক, খুশি কবির, ইফতেখারুজ্জামানও রয়েছেন। ওই ঘটনায় দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে উচ্চ পর্যায়ের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। জুয়েল হাসান সাদ্দাম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপতি। তিনি 2024 সালের 5 আগস্টের সময়কার একটি মামলায় গ্রেপ্তার হয়ে যশোর জেলা কারাগারে আছেন। শুক্রবার বিকালে উপজেলার কারাপাড়া ইউনিয়নদের সাবেক ভাঙা গ্রাম থেকে তার স্ত্রী সুবর্ণা স্বর্ণালী বয়স 22 এবং তাদের 9 মাস বয়সী ছেলে নাজিফের লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে, তারা সুবর্ণা স্বর্ণালীকে ঘরের ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলে থাকা অবস্থায় এবং ছেলেকে মেঝে থেকে উদ্ধার করা হয়। এই অবস্থায় শনিবার সন্ধ্যায় সাদ্দামের সন্তান ও স্ত্রীর লাশ নেওয়া হয় যশোর কেন্দ্রীয় কারাগারে। সেখানে তাদের শেষবারের মতো ছুঁয়ে দেখেন তিনি। এরপর আবারও তাকে কারাগারে পাঠানো হয় বলে জোরাল আবেদ আহমেদ জানান। পরে শনিবার রাত 12টার দিকে সাবেক ডাঙ্গা গ্রামে পারিবারিক কবরস্থানের পাশাপাশি দাফন করা হয় মা ছেলেকে। এদিকে স্ত্রীর সন্তানের জানাজায় অংশ নিতে সাদ্দামকে প্যারোলে মুক্তি না দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা হয়।